আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় মোহাম্মদ রাইসুল ইসলামের খানকে, যিনি যুব খান ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তিনি একটু বেশি বোধহয় আমার সম্বন্ধে বলে ফেলেছেন। আমি হয়তো এতটা সম্মানের বা এর প্রাপ্য যোগ্য কিনা আমি নিজেই জানি না। জাস্ট আমি একজন হোমিওপ্রেমী, হোমিওপ্যাথিকে ভালোবাসি। আর এই হোমিও দর্পণের আহ্বানে আপনাদের এখানে নিয়মিত ক্লাস করছি। আমি যেটুকু জানি সেইটুকু আমাদের প্রিয়জনদের মধ্যে, অর্থাৎ যারা ভালোবেসে হোমিওপ্যাথি করছেন তাদের মধ্যে ছড়িয়ে দেবার শুধু চেষ্টা করছি, ব্যাস এইটুকুনি। এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আমার অনেক বেশি লজ্জা লাগবে। আশা করি সেটা না হয় বাঞ্ছনীয়। তো আহ শোনা যাচ্ছে তো পরিষ্কার ভাবে? আচ্ছা, গত দুটো এপিসোডে, দুটো ক্লাসে আমরা মেনস্ট্রুয়েশনের পরে বেশ কিছু জিনিস নিয়ে আমরা ছোটখাটো ভাবে আলোচনা করেছিলাম। তার ভিতরে ছিল অ্যামেনোরিয়া, ছিল ক্লিপ্টোমেনোরিয়া, ছিল আহ মেনোরেজিয়া, ছিল এবং মেট্রোরেজিয়া ছিল। তার সাথে ইরেগুলার ব্লিডিং, ইরেগুলার বেশ কিছু ধরনের অসুবিধার কথা আমরা আলোচনা করেছি। তো আজকে আমি মোটামুটি আলোচনা করতে যাব, সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া। কিন্তু এই ডিসমেনোরিয়ায় যাবার আগে হঠাৎ আমার মনে পড়লো যে যখন ইউটেরাইন ব্লিডিং সম্বন্ধে বলে গিয়েছিলাম, তখন আমি দুটো মজার লক্ষণ বা মজার ঘটনা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে, আপনারা অনেক সময় দেখবেন, অনেক সময় দেখবেন, আসলে সবাই পাবেন কিনা যায় না, এটা খুব কি বলবো, প্র্যাকটিশনারদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সৌভাগ্যের ব্যাপার হয় যখন আমরা খুব রেয়ার টাইপের ডিজিজ বা রেয়ার টাইপের সিমটমস কে যখন আমরা চিকিৎসার জন্য সুযোগ পাই। তার ভিতরে একটা দেখবেন, একদম ইনফ্যান্টাইল, একদম বাচ্চা, সদ্যজাত একটি কি বলবো, ফিমেল বেবি। দেখা গেল তার মা কমপ্লেন করছে যে দেখুন এর না ঋতুস্রাবের মতো স্রাব হচ্ছে। বড় বিচিত্র ব্যাপার। ওইটুকু বেবি, 1 থেকে 1.5 মাস বছরের বেবি, তার যদি ঋতুস্রাবের মতো স্রাব হয়, অথবা লিউকোরিয়ার মতো যদি ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, তখন আপনারা কি ভাববেন? ডিজিজ কন্ডিশন? না। এইরকম জায়গাগুলোতে কখনোই ওষুধ দেবার চেষ্টা না করাই ভালো, কারণ এটা একটা চূড়ান্ত ফিজিওলজিক্যাল ব্যাপার। জেনারেলি ওই গর্ভবতী মায়ের, মানে সেই মায়ের ইস্ট্রোজেনের প্রভাব তখনও কিন্তু ওই শিশুটির মধ্যে বর্তমান থাকে। ইস্ট্রোজেনের প্রভাবের জন্য এরকম ক্ষেত্র বিশেষে কোনো কোনো বাচ্চার এরকম ইনফ্যান্টাইল মেন্স অথবা ইনফ্যান্টাইল লিউকোরিয়া কিন্তু হতে দেখা যায়। আমরা যেন কখনোই সেটাতে বিচলিত না হই, কারণ আমাদেরকে জানতে হবে এটা চূড়ান্ত একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। জাস্ট 1 কি 2 মাসের পরেই ও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এটা নিয়ে কখনো মেডিসিন দেওয়ার দরকার হয় না বলে আমি অন্তত মনে করি, বা আমি যে 2-1টা পেশেন্ট পেয়েছি, কখনো তাকে এই সূত্র মেনেই আমি কিন্তু কখনো তাকে ওষুধ দিইনি, এবং পরবর্তী ক্ষেত্রে তারা সুস্থ জীবন যাপন করে। তো এইটুকু কথা বাকি রয়ে গিয়েছিল আমার আগের ক্লাসের বলাতে, এটা আজকে বললাম, আসলে একটা জাস্ট শেয়ার করলাম। তো আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া শব্দটার সাথে আমরা খুবই প্রচলিত, আমরা খুবই পরিচিত, কারণ খুব প্রচলিত শব্দ, আমরা খুবই পরিচিত। ডিসমেনোরিয়ার কোনো কিছুই নয়, জাস্ট হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন। পেনফুল মেনস্ট্রুয়েশন, যখন পিরিয়ডটা প্রচন্ড ব্যথাপূর্ণ হয়, এই পরিস্থিতিটাকে বলা হয় ডিসমেনোরিয়া। এটাকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া বলবো, এবং একটা হচ্ছে কি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবার কথা উঠবে যে প্রাইমারি এবং সেকেন্ডারি কেন বললাম, এবং কোন কোনটাকে আমরা প্রাইমারি বলবো এবং কোনটাকে আমরা সেকেন্ডারি বলবো। কোনো কঠিন তত্ত্বের মধ্যে একদম যাবেন না, একদম মাথা ঠান্ডা রাখবেন। হ্যাঁ, এইখানে হচ্ছে কি যে প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া, এই সকল হয়তো অনেক কথা আসবে, কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, সে ছাত্রই বলুন বা আমরা চিকিৎসকের জীবনে দেখছি, একদম ইজিলি ক্যাজুয়ালি জিনিসটাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? না, আমরা দেখবো কি
যে সকল ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে সকল পেইনফুল মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে কোনো প্রকার প্যাথোলজি আমরা পাবো না, অর্থাৎ অ্যাবসেন্স অফ প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, কোনো ধরনের প্যাথোলজিক্যাল অ্যাবনর্মালিটি আমরা যখন পাচ্ছি না, তখন সেই জিনিসটাকে বলছি আমরা কিন্তু প্রাইমারি ডিসমেনোরিয়া। এই প্রাইমারি ডিসমেনোরিয়া কেমন হবে না, একটা হালকা মৃদু ব্যথা হবে, মিড লাইনের বরাবর, ওয়েভ লাইক, অর্থাৎ একটা তড়িৎ মানে বিদ্যুৎ চমকানোর মতো বা একটা ঢেউয়ের মতো একটা ব্যথা হবে, কিছুটা ক্র্যাম্প থাকবে, হ্যাঁ, এবং অনেক সময় দেখা যাচ্ছে সেই ব্যথাটা রেডিয়েট করে সামনের দিক থেকে পিছন দিক পর্যন্ত চলে যাবে। এই যে একটা পরিস্থিতি হোয়ার দেয়ার ইজ নো সাচ প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস উইথ সাচ টাইপ অফ ডিসঅর্ডার, সাচ টাইপ অফ সিমটমস, আমরা সেই পরিস্থিতিটাকে বলবো প্রাইমারি অ্যামেনোরিয়া। কিন্তু যদি দেখা যায় যে সেখানে কিছু প্রকার অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে, কোনো প্রকার গ্রোথ দেখা দিয়েছে বা কোনো প্রকার অর্গানিক চেঞ্জ দেখা দিয়েছে, তাহলে সেই সকল জায়গার সেই পরিস্থিতিটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে এখন যেটা হয় আমাদের ক্ষেত্রে, দেখুন আগে করা হতো কি, আমরা যখন বাবার কাছে বা আমরা যখন টিচার্সদের কাছে শিখতাম, বা বিভিন্ন সময় হসপিটালে যখন স্যারদেরকে, তখন তারা বলতেন যে দুটো পিরিয়ডের মাঝখানে রুগী নিয়ে আসতে, দুটো পিরিয়ডের মাঝখানে, কারণ ডিউরিং পিরিয়ড নিশ্চয়ই এক্সামিন করা সম্ভব নয়, সেটা ভ্যাজাল এক্সামিনেশন হোক অথবা রেকটাল এক্সামিনেশন হোক, বিভিন্ন ধরনের প্রসিডিওর থাকে, সার্জনরা ম্যাক্সিমাম সময় করে থাকেন, গাইনোকোলজিস্টরাও এটা করে থাকেন, তো তাদেরকে আমরা করতে দেখেছি সেরকম জায়গায়। তো তখন তাদের নির্দেশ থাকতো যে 14 দিন থেকে 15 দিন পরে আসুন, যখন তার পিরিয়ডের কোনো প্রকার সমস্যা থাকছে না, তাদেরকে আমরা তখন খুব ভালো করে আরো কেয়ারফুলি সেই ধরনের এক্সামিন করতে দেখেছি বা বিভিন্ন প্রশ্ন করতে দেখেছি, এবং সেখান থেকে কিভাবে একটা মেডিসিনে উপনীত হওয়া যায় সেই চিন্তাটা কিন্তু আমরা দেখেছি। তখন তারা কিন্তু সেই প্রাইমারি হিসেবে সেই প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস পাচ্ছি কিনা সে সকল দেখছে না, তাদের সেই লক্ষ্যটা ছিল যে সিমটম সিমিলারিটি, যেটা কিন্তু খুব বড় ব্যাপার। এইবার এখন যে জিনিসটা আমরা পাচ্ছি আমাদের বর্তমান যুগে, আমরা কিন্তু ইউএসজির কথা প্রায় সময় বলে থাকি, কারণ ভিতরে কি ধরনের ফাইন্ডিংস হচ্ছে আমাদের আসলে নলেজটা অতটা না থাকার জন্যই, অথবা বলতে পারি যে যেহেতু আজকে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর জায়গা বা রেডিওলজিক্যাল যে আমরা প্লেট গুলো পাচ্ছি বা ফাইন্ডিংস গুলো পাচ্ছি, সেটা যখন আমাদের আরো নিখুঁত ভাবে ইনার অর্গানের পরিস্থিতিটাকে জানিয়ে দিচ্ছে, তাহলে আমরা কেন সেই অন্ধকারে হাত বাড়াবো বা অন্ধকারে আমরা ঢিল ছুড়বো? আমাদের দেখে নিতে হবে প্রপার ফাইন্ডিংসটা কি। আর আরেকটা সুবিধা হয় কি এটাতে, যে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ব্যাপারটা আমরা ওয়াকিবহাল হতে পারি, এবং প্রেসক্রিপশন প্যাডে আমরা লিখতে পারি যে ইট ইজ এ কেস অফ প্রাইমারি ডিসমেনোরিয়া অর ইট ইজ এ কেস অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তাতে দুটো সুবিধা হয়, রোগীর কাছে যেটা একটা বিশ্বস্ততা অর্জন করা যায়, সেই সাথে সাথে অন্য কোনো ডাক্তারবাবুরা জানতে পারবেন যে আমি নিতান্ত অপারগ একজন নই, বা আমার ভিতরে সেই ন্যূনতম অন্তত চেতনাবোধ বা রুগী দেখার বা রুগীকে এক্সামিন করার একটা ক্ষমতা আছে। তার চেয়েও যেটা আমি অন্যান্য ক্লাসেও যেটা বলে এসেছি, যে একজন এলোপ্যাথিক চিকিৎসকের কাছে যদি সেই প্রেসক্রিপশনটা গিয়ে পৌঁছয়, তিনি অন্তত সময় করবে বলবেন যে না, হোমিওপ্যাথি ডাক্তার আপাতত ভাবে বেশ কিছু জিনিস শিখছে বা তারা জানছে বা তাদের পড়াশোনাটা আছে। এই সম্মানটুকুনো কিন্তু আমাদের অনেক বেশি দরকার থাকে। সেই জন্য আমরা এই সকল জায়গায় অন্তত ফাইন্ডিংসটা লিখি, বা আমরা বলতে পারি যে কোন কোন পরিস্থিতিতে কি কি ধরনের এক্সামিন করতে দেওয়া উচিত, রেডিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল, সেটাও কিন্তু আমরা জানি। দেখ সেটা এই মুহূর্তে আমাদের আলোচ্য বিষয় নয়। এবার বলছি যে প্রাইমারি অ্যামেনোরিয়ার সাথে যখন, প্রাইমারি ডিসমেনোরিয়ায় যে জায়গাগুলো থাকে, অর্থাৎ একটা ক্র্যাম্প থাকলো, পেলভিক একটা ব্যথা থাকতে পারছে, সেই সাথে সাথে কিন্তু অনেক সময় নরসিয়া, ডায়রিয়া বা হেডেক বা ফ্লাশিং হিট এই সকল কিন্তু দেখা যায়, অর্থাৎ রুগীর মধ্যে বমি ভাব, ডায়রিয়া অর্থাৎ উদরাময় বা পায়খানা হবার একটা প্রবণতা বা পায়খানা সহ তার সমস্যাগুলো, হেডেক মাথার যন্ত্রণা, এবং ফ্লাশিং একটা উচ্ছ্বাস, একটা হঠাৎ করে গরম লেগে যাওয়া, বুকে একটা গরম লেগে দেওয়া, সে যেন গরমটাকে সহ্য করতে পারছে না, ঘরে থাকতে পারছে না, জোরে ফ্যান চালাতে হচ্ছে, এরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতি কিন্তু আমরা এই ধরনের প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু ইন কেস অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে আমরা কি দেখবো, যা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দেখতে পাবো। তার সাথে হচ্ছে সাব মিউকাস মায়োমা থাকতে পারে,
হুম, অথবা একটা হচ্ছে কি সার্ভাইকাল স্টেনোসিস থাকতে পারে, বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন থাকতে পারে, এবং ব্লাইন্ড ইউটেরাইন হর্ন, একটা খুব রেয়ার ডিজিজ, ব্লাইন্ড ইউটেরাইন হর্ন যদি দেখা যায়, সে সকল কিন্তু এই ধরনের ডিসমেনোরিয়া আমরা পেয়ে থাকি। এই হলো প্রাইমারি এবং সেকেন্ডারি, খুব সংক্ষেপে। যেখানে কোনো প্রকার প্যাথোলজি অ্যারাইজ করেনি সেখানে হচ্ছে প্রাইমারি, যেখানে প্যাথোলজি অ্যারাইজ করেছে সেটা হচ্ছে সেকেন্ডারি। এইবার পরবর্তী পরিস্থিতিতে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্যাথোলজি কতটা এসেছে কতটা আসেনি সেই জায়গাটাতে। এবার যদি আমরা এই ডিসম্যানোরিয়ার যদি টাইপ নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু খুব ধন্দে পড়তে হয়। কারণ ব্যাপারটা কি, বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই টাইপ গুলোকে এক একটা টাইপকে এক একটা সাব টাইটেলের ভিতরে কিন্তু অন্তর্গত করা হয়েছে। সেই জন্য আমি জটিলতা না বাড়িয়ে, এটা তো আমরা সেই পড়াশোনা করে পাশ করতে যাব, আমাদেরকে জানতে হবে, পরীক্ষা উত্তর দিতে হবে, সেরকম চিন্তা ভাবনা নয়। এটা জাস্ট আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের, বা ছাত্রদের সাথে শিক্ষকদের, বা হোমিওপ্রেমীদের মাঝখানে একটা এইটা নিয়ে একটা আদান প্রদান, সে রোগটা সম্বন্ধে আমরা কতটা জানতে পারছি সেইটুকু শুধু জানা। তাই আমি অযথা টাইপের জটিলতায় না গিয়ে আমরা যেটুকু জিনিস পাই, আমরা সেইটুকু জিনিসই, মানে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আমরা পাই, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে বলতে পারি যে ডিসমেনোরিয়া যে সবার হবে এটা কিন্তু ব্যাপার নেই। একটি কুমারী মেয়ে যে ঋতুস্রাব হবার শুরু হবার সাথে সাথে ডিসমেনোরিয়া হবে সেটা কিন্তু হয় না। তবে একটা কিছুটা একটা অস্বস্তি, কিছুটা একটা পেন, এটা কিন্তু থাকা খুব সাধারণ জিনিস। এবার দেখা যায় যে আহ, যখন স্বাভাবিকভাবে একটা হালকাও যখন ব্যথা থাকে, তখন দেখা যাবে তার নাভি থেকে নিচের দিকটা এবং থাইয়ের অঞ্চল এবং পিভিস অঞ্চলে যে জায়গাটা, সেখানে একটা হেভিনেস ফিল হয়। সেটা হচ্ছে আমরা প্রাইমারির ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু যদি স্পাজমোটিক বা খুব বড় ধরনের যদি খুব পেন, খুব যদি যন্ত্রণাদায়ক সেটা হয়, তখন কিন্তু সেই পেনটা রেডিয়েট করে পিছন দিকে ব্যাক বা স্যাক্রাম পর্যন্ত কিন্তু অনেক সময় চলে যেতে দেখা যায়। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা স্পাজমোটিক স্পাজমোটিক যেটা টাইপ, তার সাথে আমরা পাচ্ছি মেমব্রেনাস ডিসমেনোরিয়া পাবো, এবং কনজেস্টিভ ডিসমেনোরিয়া বলে একটা কথা আছে। এই দু তিনটে জায়গা কিন্তু আমরা পাচ্ছি। তারতম্যটা কোথায় না, সামান্যতম লক্ষণের কিছু পার্থক্য, রুগীর ফিলিংস এর কতগুলো পার্থক্য, এই কতগুলো জায়গার পার্থক্যের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই ধরনের যে কোন ক্যাটাগরিতে আমরা নিয়ে যাব সেটা নিয়ে। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে অযথা সেই ক্যাটাগরির জায়গা আমি না গিয়ে আমরা পেশেন্টের ভিতরে কি কি পাবো না পাবো, আমরা সেই জিনিসটাকে কিন্তু খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করছি। তার ভিতরে আমরা কি পাচ্ছি, যে একটা যন্ত্রণা, একটা স্পাজম, একটা তীব্র যন্ত্রণা। এই ঘটনাগুলো কখন হবে? দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে পিরিয়ড শুরু হবার 2-3 দিন আগে থেকেই সেটা অনসেট মানে হতে শুরু করে। কারো ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যখনই পিরিয়ড শুরু হলে তখনই তার হচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে পিরিয়ড শুরু হবার সাথে সাথে হলো ঠিকই, কিন্তু যেই মাত্র পিরিয়ডটা শুরু হয়ে গেল, উইদিন 2 and 3 আওয়ার্স সে রিলিফ পেয়ে গেল। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিরিয়ড শেষের দিকে ব্যথা হচ্ছে, কখনো সেই পরিমাণে ক্লটেড ব্লাড বেরোচ্ছে, কখনো পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ব্লাড বেরোয় না। এরকম বিভিন্ন ঘটনা আমরা কিন্তু তার ভিতরে লক্ষ্য করে থাকি। এবার দেখা যাচ্ছে কোথায়, যে আমাদেরকে সেই কতগুলো যুক্তি খাড়া করতে হবে বা বুঝতে হবে, যখন আমরা প্রপার প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস পাবো না, বা অনেক সময় দেখা যায় যে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংসও মানে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা পাচ্ছি না, সেরকম জায়গা আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের ব্যথার কারণটা কি। এই ধরনের ব্যথার কারণটা কি, বিভিন্ন ধরনের কিন্তু আমরা এই ধরনের ব্যথা পেতে পারি। তার ভিতরে আমরা কি পাবো, আমরা পেলভিক লিসেনে কোনো প্রকার গন্ডগোল দেখতে পারবো। এন্ডোমেট্রাইটিস অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লেয়ারের কোনো প্রকার যদি ইনফ্লামেশন হয়, আমরা সেটার জন্য একটা গুরুত্ব দিতে পারবো। ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি একটা কন্ডিশন থাকে, সেটার জন্য আমরা ভাবতে পারি। ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাসের ভিতরে যদি কোনো প্রকার ফাইব্রয়েড গ্রোথ হয়, তার জন্য আমরা ব্যথা দেখতে পাবো। বা একটা কথা হচ্ছে আইইউসিডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস মানে কি, ইউটেরাসের মধ্যে একটি পদার্থকে বা যন্ত্রকে যদি আমরা ঢুকিয়ে রেখে দিই, কিসের জন্য, কন্ট্রাসেপটিভ হিসেবে, অর্থাৎ যদি কোনো প্রকার যাতে প্রেগনেন্সি অ্যারাইজ না করে, এরকম পরিস্থিতিতে যখন আমরা কপার টি বা হাই কোয়ালিটির যখন প্লাস্টিকের একটা টি
আমরা যখন ইউটেরাসের মধ্যে রেখে দিই, তার জন্য কিন্তু ঘটনা বিশেষে অনেক সময় ব্যথা হতে পারে। তাহলে এই সকলের হিস্ট্রি গুলো কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের রুগীকে আমাদেরকে দেখতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে পেশেন্ট ম্যারিড না আনম্যারিড। এখানে একটা কিন্তু খুব মজার রহস্য রেখেছে। পেশেন্ট যদি ম্যারিড হয় তার একরকম চিকিৎসা করব, পেশেন্ট যদি ম্যারিড না হয় তার কিন্তু এক ধরনের আমরা তাকে চিকিৎসা করব। জেনারেলি দেখা যায় যে স্পাসমোডিক, যেটা মানে প্রচন্ড পরিমাণে কাঁপুনি সহ খেচে ধরে একটা ব্যথা সহ যখন ব্যথা হয়, তখন জেনারেলি ব্যথাটা তার থাকবে। বয়সটা জেনারেলি ওই 18-19 থেকে শুরু করে 30-এর মধ্যে থাকবে। ব্যথা যে কোনো সময় তার শুরু হতে পারে, ব্যথা যে কোনো পরিস্থিতি তার শেষ হতে পারে। সে কখন ওষুধ গ্রহণ করবে গ্রহণ করবে না, অনেক সময় দেখা যায় যে ব্যথাটা এত বেশি বাড়ে যে পেশেন্ট ওঠা চলা পর্যন্ত করতে পারে না, যেটা আমি একদম প্রথমেই বললাম যে তার হেডেক, নসিয়া এবং এই ধরনের ইভিন ফেব্রিল কন্ডিশন, অর্থাৎ বেশ কিছু সময় তার জ্বরেরও একটা পরিস্থিতি হয়। এবং স্কুল গার্ল যারা, তারা অনেক সময় স্কুল বা কলেজে যেতে পারে না, তাদেরকে অত্যাবশ্যক ভাবে অনেককে হয়তো হসপিটালে হয়তো ভর্তি করতে হতে পারে। আমরা নার্সিং হোমে ভর্তি করতে আমরা দেখেছি, বা বেশ কিছুদিন তাকে শুয়ে থাকতে দেখেছি, এত এক্সেলেন্ট ব্লিডিং হচ্ছে, কোনোভাবে তার ব্লিডিং কমানো যাচ্ছে না। এরকম কতগুলো কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো যাতে সেই পরিস্থিতিগুলো অ্যারাইজ না করতে হয় আমাদের কিন্তু মেডিসিন দিতে হবে, আমাদেরকে এগোতে হবে, সেটা আমরা পরে কথা বলছি। কিন্তু আমরা সব থেকে আগে জেনে নেব যে আমাদের এই ধরনের ব্যথাগুলো আমাদের রুগীতে হচ্ছে কেন। যদি আমরা জানতে পারি কি ধরনের ব্যথা হচ্ছে, কেন হচ্ছে, তবে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করাটা অনেক বেশি সুরাহা হবে। দুটো কারণ হবে। আমরা যেমন রোগটাকে জানতে পারছি, আমরা যেমন রোগটাকে পেশেন্ট পার্টিকে বলে দিতে পারছি, আমিও নিজে কনফার্ম হতে পারছি যে রোগের কারণটা কি। আর সেইখান থেকে যদি সুন্দরভাবে রোগ লক্ষণগুলোকে যদি কালেক্ট করতে পারি, তাহলে আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারছি। আরো একটা মজার ব্যাপার হলো যে আমাদের রোগ লক্ষণগুলো যদি ঠিক ভাবে কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু সেটা ওই রেপার্টরির রুব্রিক হিসেবে দেখা দিচ্ছে। আমরা কিন্তু সেখান থেকে সুন্দরভাবে একটা মেডিসিন আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। এই এতগুলো পারপাস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথম চলে যাচ্ছি যে কজেস অফ পেন, ব্যথাটা কেন হয়। ব্যথাটা আমাদের এই ধরনের একটি মহিলাদের ইউটেরাইন কন্ডিশনে পিরিয়ডের সময় ব্যথাটা কেন হয়। প্রথম যেটা কারণ হতে পারে সেটা দেখুন, সেটা হচ্ছে কোনিয়াল সার্ভিক্স বলে একটা কথা আছে, অথবা পিন হোল সার্ভিক্স। অর্থাৎ এই যে সার্ভিক্স, যেখান থেকে ব্লিডিংটা বেরিয়ে ভেজার মাধ্যমে বেরিয়ে আসছে, এই জায়গাটা যদি অরিফিসটা মানে অর্থাৎ ছিদ্রটা যদি পিন হোল, মানে বলতে যাচ্ছি জাস্ট একটা ছুঁচ ফুটিয়ে দিলে যতটা হোল হয় ততটা যদি হয়, তখন দেখা যাচ্ছে কি যে প্রপার পোর্ট ডাউন হয়ে বেরিয়ে আসতে পারে না সে ব্লাডটা, তখন সেটা ফরেন বডি হয়ে যেতে, ওই যে ফরেন বডি সেখানে রয়ে গেল, তার একটা অসম্ভব যন্ত্রণা তৈরি হয়। সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় এই ধরনের ব্যথা আমরা কিন্তু পেশেন্টের মধ্যে লক্ষ্য করি। সেই জন্য সেই ধরনের ডিসমেনোরিয়াটাকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে সেইভাবে মেডিসিন দিতে হবে, যাতে ওই সার্ভিক্সটা ডাইলেট হয়ে গিয়ে খুব ইজিলি রক্তটা বেরিয়ে চলে আসতে পারে। হাইপোপ্লেসিয়ার একটা ফ্যাক্টর থাকতে পারে, মাসকুলার স্পেকট্রিক একটা ফ্যাক্টর থাকতে পারে, নিউরোলজিক্যাল কতগুলো ফ্যাক্টর থাকতে পারে, ফিজিওলজিক্যাল তো আগে আমরা বলেছি। এই প্রসঙ্গে একটা আর একটু হালকা একটা গল্প বলে নিচ্ছি, গল্প ঠিক না, মজার ব্যাপার। দেখবেন এখনো বলা হয়, বা আগের দিনে তো বলা হতোই, কি বলা হতো, একটি কুমারী মেয়ের যখন এরকম কন্টিনিউ তার ডিসমেনোরিয়া হচ্ছে, সে যখন খুব কষ্ট পাচ্ছে, কোনোভাবে সারানো যাচ্ছে না, কোনো প্রকার প্যাথোলজি ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ওষুধ খেয়েছে কাজ হয়নি, এলোপ্যাথি আয়ুর্বেদিক অমুক সব দেখানোছে, তখন এলোপ্যাথি ডাক্তারবাবুরা কিন্তু অ্যাডভাইস করছেন যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, বিয়ে দিলে কিন্তু সমস্যাটা মিটে যাবে। কথাটা কতটা সমর্থনযোগ্য এক সময় ছিল আমি জানি না, তবে এখনো কিন্তু অনেক ক্ষেত্রেই বলা হয়, অন্তত গ্রাম বাংলার দিকে বলা হয়, যেখানে আমাদের স্বাস্থ্য সচেতনতা যায়নি, বা আমরা বিয়েটাকেই শেষ কথা বলে মনে করি মেয়েদের, হ্যাঁ, কোনো মতে নাবালিকার পাঠ হতে হতে মানে আমরা বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে যাই। আমি সেটা নিয়ে তর্কে যেতে চাইছি না। তবে ম্যাক্সিমাম সময় এই জিনিসটা ঘটে কি, যে তার যে বিয়ের পরে তার ব্যবহারিক জীবনের পরিবর্তন, একটা দাম্পত্য ঘটনা, একটা সহবাসজনিত একটা চিন্তা ভাবনা, সেই সাথে বেশ কিছু ধরনের হরমোনাল সিক্রেশন ওই ধরনের ওই প্রাইমারি ডিসমেনোরিয়াটাকে, অর্থাৎ যেখানে নাকি কোনো প্রকার প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায়নি,
সেই জায়গাকে কিন্তু অদ্ভুতভাবে রিমুভ করে দেয়। এবং অনেক সময় দেখা গেছে যে এই পরিস্থিতিগুলোতে তার বিয়ের পরে কিন্তু, যেহেতু তার একটা লাইফে চেঞ্জ হলো এবং খুব তাড়াতাড়ি সে সন্তান লাভ করলো, তখন দেখা যায় ওই ধরনের হরমোনাল চেঞ্জের ফলে ওর কিন্তু ওই পরিস্থিতিগুলো থেকে কিন্তু সে রেহাই পেয়ে গেছে। হয়তো কিছু ক্ষেত্রে এটা সমর্থন করা যায় বা রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু কোনো ডাক্তারের কিন্তু কখনোই অ্যাডভাইস করা উচিত নয় যে মেয়ের ডিসমেনোরিয়া হয়েছে বলে আপনি মেয়ের বিয়ে দিয়ে দিন। এটা কিন্তু একটা সময় করা হতো, তবে বর্তমান অন্তত 2021 সালে এসে এটা একটা বোকা বোকা চিন্তা ভাবনা বলে আমি মনে করি। এখানে কিন্তু আরেকটা বাচ্চে, টার্মটা ঠিক মনে নেই, বলে হচ্ছে নালিপাড়া, নালিপাড়া আন কি বলবো এটাকে, কি বলবো, ওমেন, নালিপাড়া ম্যারেড ওমেন, সরি, নালিপাড়া ম্যারেড ওমেন মানে কি হচ্ছে, নালিপাড়া মানে কি, নালিপাড়া মানে হচ্ছে যে মহিলার এখনো একটিমাত্র সন্তান হয়নি। আর আর একটা হচ্ছে কি মাল্টিপাড়া মানে হচ্ছে কি, যে মহিলার অনেকগুলি সন্তান হয়েছে। তাহলে নালিপাড়া মানে সন্তান হয়নি অথচ সে কিন্তু ম্যারেড, অর্থাৎ বিয়ে হবার থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে তার যে ব্যবহারিক জীবনের পরিবর্তন, দাম্পত্য জীবনের চিন্তা ভাবনা, তার রোমান্স, তার কি বলবো আরো যে সকল বায়োলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফিক্যাল, এই যে একটা পরিবর্তনের যে জায়গা, তাতে কিন্তু তার সাইকোলজির পরিবর্তন হয়ে গিয়ে এমন অনেক ধরনের ডিপ্রেশন থেকে সে মুক্তি পায়, যার জন্য কিন্তু তার এই রোগের পরিস্থিতিগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে তুলতে পারে বা মুক্তি পেতে পারে। তাহলে এই জায়গাগুলো আমাদের খুব ভাবে জানতে হবে, এটার পেনের কারণটা কি। আরেকটা ব্যাপার যেটা আমরা বলছিলাম, আমি যেটা বারবার বলি, যে এলোপ্যাথিক শাস্ত্র মতে যেভাবে তারা ইনভেস্টিগেশন করেন, আমরা যদি হোমিওপ্যাথিটা করি, তাহলে কিন্তু আমাদের রেপার্টরির কাজটা, আমাদের ওষুধ সিলেকশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং রমণীয় বলবো কিনা জানি না, কিন্তু মাধুর্যপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা ঠিক ভাবে কিন্তু একটা ওষুধে খুব সহজেই কিন্তু উপনীত হতে পারি। তাহলে আমরা ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা কি কি দেখব? আমরা টাইপ অফ ব্লাডের কোয়ালিটি দেখব, কখন বাড়ে কখন কমে দেখবো। দেখুন প্রত্যেকটা কিন্তু, দেখুন এলোপ্যাথির কথা আমি বলছি, কিন্তু কি সুন্দরভাবে আমাদের মেট্রিয়ামেডিকায় বা রেপার্টরির সাথে লুকিয়ে আছে। আমি আর কি দেখব? হিস্ট্রি দেখব। কিসের হিস্ট্রি? অনসেটের হিস্ট্রি। কিসের হিস্ট্রি দেখবো না, তার ক্যারেক্টার কি ছিল। আমি কি দেখব? তার ডিউরেশন দেখব। আমি কি দেখব? পেনের রেডিয়েটিং নেচার, অর্থাৎ কোন জায়গা থেকে ব্যথাটা শুরু হয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, আমি সেই জায়গাটা দেখব। তার সাথে আমি কি দেখব? ওই পেশেন্টের ম্যারাইটাল হাইজিন দেখব। আমি পেশেন্টের ম্যারাইটাল যে কি বলবো বা ডিসহারমোনি, যেটা অন্যান্য ক্লাসে আমি বলেছিলাম, তার দাম্পত্য জীবনের যে আনন্দ, দাম্পত্য জীবনের বিষাদ, দাম্পত্য জীবনের ঝগড়াঝাটি, অবসাদ, অসুখী হওয়া, পালিয়ে আসা সংসার ছেড়ে, এই যে যা কিছু পরিস্থিতি, আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে নজরে রাখতে হবে। সেইখান থেকে কিন্তু আমরা মাইন্ডের সিমটম থেকে হোক বা গ্রস প্যাথোলজিক্যাল সিমটম হোক বা জেনারেল সিমটম বলি অথবা নাই বলি, বা পার্টিকুলার এই পিরিয়ডের রং কিরকম হবে না হবে, সবকিছু নিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে একটা মেডিসিনে ইজিলি আমরা উপনীত হতে পারবো। তার সাথে আমরা কি দেখবো? তার ম্যানার্কিটা কবে থেকে শুরু হয়েছে, ডাইলেশনটা কিরকম থাকছে, অর্থাৎ পিরিয়ডের নেচার কিরকম, হ্যাঁ, অবস্টেটিক্যাল কোনো প্রকার হিস্ট্রি তার রয়ে গেছে কিনা, তার সাথে আইইউসিডির কোনো ব্যাপার রয়ে গেছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিতে তার মায়ের বা খুব ক্লোজ রিলেটেড যারা মাসির বা তার যদি কোনো বোন থেকে থাকে, দিদি থেকে থাকে, তার পিরিয়ডের হিস্ট্রি কিরকম আমরা দেখতে পাবো। তাছাড়া আমরা অ্যাজ হোল তার পেশেন্টের ফিগার, তার কনস্টিটিউশন, তার চেহারা, তার ইকোনমিক্যাল বা সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, সে কি ধরনের চাকরি করে, কি অতি সাধারণ বাড়ির একজন গৃহবধূ, বা একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অথবা খুব দরিদ্র পরিবারের মেয়ে, এই গোটার ফাইন্ডিংসটা যদি এলোপ্যাথ ডাক্তারবাবুরা তাদের নখদর্পণে রাখতে পারেন, তাহলে আমরা কেন রাখবো না? বরং আমাদের আরো বেশি করে রাখা উচিত। কারণ আমরা যেহেতু ওই প্যাথোলজির চেয়ে আমরা আমাদের কি বলবো কেন্ট নির্ধারিত বা হ্যানিম্যান নির্ধারিত পথে যেহেতু আমরা চলি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাগুলোকে কিন্তু সুন্দরভাবে ওয়াকিবহাল হতে হবে এবং আমাদেরকে কিন্তু জানতে হবে।
এইখানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভাইস করা হয়, যদিও সেটা অবিবাহিতা মহিলাদেরকে আমরা কখনোই বলবো না, করাটা উচিত নয়। সেটা হচ্ছে কি, আমরা ডাইলেটেশন এবং কিউটেরেজের কথা আমরা বলি, অর্থাৎ যেটাকে বলা হয় ডিএনসি, ডাইলেটেশন অ্যান্ড কিউটেরেজ। ডাইলেটেশন কোথাও ডাইলেশন বলেছে, কোথাও বা ডাইলেটেশন বলছে, একটা সূক্ষ্ম অর্থগত পার্থক্য আছে। কিন্তু যেহেতু আমরা ডাইলেটেশন পড়ে এসেছি, আমি এই আমার বলাটাতে আমি কিন্তু ডাইলেটেশন অ্যান্ড কিউটেরেজের কথা বলবো। এইখানে হয় কি, এই যে পরিস্থিতিটা, যেখানে ওই যে বললাম যে পিনহোল সার্ভিক্স এর জন্য বেরিয়ে আসতে পারছে না, বা এন্ডোমেট্রিয়ামের লেয়ারে অনেক সময় একটা মায়োমা তৈরি হয়ে গিয়ে থাকে, বা অ্যাবনর্মাল গ্রোথ হয়ে গিয়ে থাকে, বা প্যাথোলজিক্যাল কিছু ফাইন্ডিংস হয়, সমস্ত কিছু থেকে রেহাই পেতে গিয়ে কিন্তু আমরা সময় এই ডিএনসির অ্যাডভাইস করে থাকি। আবার অনেক সময় ডিএনসি করানোটা প্রেগনেন্সির আগে কখনোই উচিত নয়, অনেক সময় করানো হয় না। তার একমাত্র কারণ হচ্ছে বাই চান্স যদি কোনো প্রকার পারফোরেশন হয়ে যায়, পারফোরেটেড হয়ে যায়, তাহলে কিন্তু সে ভদ্রমহিলার কখনই মা হতে পারবে না, বা অন্য কোনো প্রকার যদি আহ কি বলবো পোস্ট সার্জিক্যাল হ্যাজার্ড দেখা দিয়ে গিয়ে থাকে, বা কোনো প্রকার কমপ্লিকেশন দেখা গিয়ে থাকে, তাহলে কিন্তু তারা কখনো মা হতে পারবে না। সেই জন্যই কখনো বিয়ের আগে ডিএনসি আমরা কখনোই প্রস্তাব দিই না, বা তারা কিন্তু কখনো দেন না। এবার দেখুন, মোটামুটি ডিসমেনোরিয়া সম্বন্ধে আমার বলা হলো। ডিসমেনোরিয়ার পরেই যে পার্টটা আমি যেতে চাইবো, সেটা হচ্ছে কেন্টের রেপার্টরি ধরে আমরা কিভাবে ওই জায়গাগুলোকে পাবো। আমার বলার এখানে উদ্দেশ্য হচ্ছে, আমরা যেরকম রোগটা সম্বন্ধে জানলাম, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিভাবে কেস টেকিং করব, সেটা তো আমরা অন্যান্য ক্লাসে তো আমরা পড়েইছি, আমরা বিভিন্ন জায়গায় কেস্টিং এর স্টাইল পড়েছি। এইভাবে এবার আমি বলতে চাইবো কি, কিভাবে আমরা সহজে সেই রুব্রিকে গিয়ে পৌঁছে যেতে পারি। সব থেকে আগে একটি মজার রুব্রিক নিয়ে আমি বলবো। ওষুধটা কিন্তু রেয়ার মেডিসিন বলবো না, যথেষ্টই ব্যবহার হয়। আসলে কি জানেন, যে মেডিসিনটা আমি জানি না সেটা আমার কাছে রেয়ার, আমি যেটাতে ব্যাপক প্রচলিত ভাবে ইউজ করেছি, দেখেছি, সেটা আমার কাছে খুব ভালো জিনিস। সেটাকে মানে আমি টিপস বলবো না, কারণ টিপস নিয়ে বড় ঝামেলার জিনিস আছে, টিপস খুব বাজে জিনিস। কিন্তু মজার ব্যাপার জানেন কি, যদি কোনো মহিলা, মহিলা না, একটা মেয়ে এলো, খুব নম্র, শান্তশিষ্ট, সে জল খেতে বিন্দুমাত্র পছন্দ করে না, তার ডিসমেনোরিয়া দেখা দিয়েছে, সে ঠান্ডা বাতাসে ঘোরাফেরা তার ভালো লাগে, এবং পা ভিজিয়ে দিলেই তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি যতগুলো বললাম ততগুলো কিন্তু পালসিটিলার লক্ষণ। আচ্ছা, এই 5টা লক্ষণে 3টেও যদি কোথাও পাই, আমি কি তাকে পালসিটিলা দেবো না? পালসিটিলা সারবে কিনা আমি জানি না, কিন্তু পালসিটিলা কিন্তু ব্লাইন্ডলি আমরা সেক্ষেত্রে দিয়ে থাকি। এটাকে যদি টিপস বলেন, আমি এটাকেই টিপস বলতে আমার আমার কিন্তু কোনো আপত্তি নেই। কারণ একটা জায়গায় পিকে যখন আমরা উঠি, আমরা একটা যখন পাহাড়ে যখন শৃঙ্গে উঠি, তখন দেখা যায় যে তখন কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা নিচটার মানে পার্বত্য ভূমির আমরা প্রচুর কিন্তু দেখতে পাই, কিন্তু আমরা পিকের জায়গাটাকে কিন্তু চট করে ধরে নিই। অতএব পালসিটিলার যদি রিদিম, পালসিটিলার ইনার মিনিং, পালসিটিলার টিউন, বা পালসিটিলার ফ্রেগন্যান্স, বা পালসিটিলার কি বলবো এসেন্স, আমি এতগুলো শব্দ বললাম, আপনার যদি জানা থাকে, আপনি কিন্তু হাজারটা প্রশ্ন একদমই করবেন না, কারণ আপনার অভিজ্ঞতা সঞ্চারিত। আপনি আপনি দেখবেন, টুক করে পালসিটিলাটা দিয়ে দেবেন। আমার তো বাবাকে দেখতাম, আমাদেরকে দেখতাম, আমাদের স্যারেদেরকে দেখতাম, আমরা যখন ছাত্র নবিশ, তখন আমাদের অনেক কিছু জানতে হয়। যত আপনার জ্ঞান বৃদ্ধি পারবে, যত আসবে, তখন দেখবেন আপনার চোখের চাহনি দেখে আপনি বুঝে যেতে পারবেন যে পেশেন্টটা কিসের তৈরি। ঠিক এই চোখের চাহনি দেখেই যখন কেন্ট বলছেন তার ফেস ডিসকালারেশন, ডিসমেনোরিয়া ডিউরিং, আমি কোথায় বললাম ফেস, একটি মহিলার ডিসমেনোরিয়ার সময় যদি তার মুখটা একদম বিবর্ণ হয়ে যায়, একটি মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে, সেটা হচ্ছে জ্যান্থোজাইলাম। জ্যান্থোজাইলাম 30 দিলে কিন্তু মিরাকেল রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এটা কিন্তু টিপস কিনা যায় না, এটা কিন্তু একটা রুব্রিক, এটা কিন্তু একটা রুব্রিক। আপনি টোটালিটি অফ সিমটম দিয়ে যাবেন কিনা আমি সেটাও জানি না, আমি শুধু বলতে চেয়েছি যে কেন্টের 362 পাতায় ফেস ডিসকালারেশন, ডিসমেনোরিয়া ডিউরিং জ্যান্থোজাইলাম একটি সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এইবার দেখুন, ঘটনা দুটো হচ্ছে এটাই, যে ওভারির জন্য যদি ডিসমেনোরিয়া হয়, আর যদি ইউটেরাসের
অ্যাবনর্মালিটির জন্য অথবা কোনো প্রকার ফাংশনাল ঘটনা যদি নাও ঘটে থাকে, তার জন্য যদি আপনার ডিসমেনরি হয়, এখানে কিন্তু একটা মতানৈক্য থেকে গেছে। কেউ কেউ বলছেন যে যেহেতু এটা ওভারিন ইনফ্লামেশন, তার জন্য হয়েছে ব্যথাটা, অতএব এটাকে কিন্তু ডিসমেনরিয়া বলা যায় না। কিন্তু কেউ বলছেন যে যে হোক না, আলটিমেট পিরিয়ডের আশেপাশে তো একটা ব্যথা। অতএব আমি সেই যুক্তিতর্কে যাচ্ছি না, কিন্তু মজাটা দেখুন কিরকম রয়ে গেছে। আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রের এই সূক্ষ্ম বিচারটা কিন্তু কতখানি মানে কি বলবো বিচক্ষণতার সাথে এই জায়গাগুলোকে উনি ব্যাখ্যা করে দিয়ে গেছেন, সেটা কিন্তু আমাদের একটুখানি হলেও ভাবতে হবে। কেন আমি ভাববো? কারণ আমরা যদি এভাবে ভাবতে না পারি, তাহলে কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের হোমিও শাস্ত্র কিন্তু অনেকখানি পিছিয়ে যাবে। দেখুন, জেনাইটালিয়া ফিমেল, বেন্স, পেনফুল, ডিসমেনোরিয়া, তাতে উনি বোর্ডলে অনেকগুলো মেডিসিন বলেছেন। তার সাথে সাথে উনি বলছেন পেন কিরকম হবে, তার ফ্লো কিরকম হবে, হ্যাঁ, সেটা প্রফিউজ কিনা, সেটা স্ক্যান্টি কিনা, সেটা রেকটাল পর্যন্ত পৌঁছায় কিনা, হ্যাঁ, তার সাথে তার ডিউরেশন কতখানি, সেটা সাবটেস্ট হয়ে যাচ্ছে কিনা। এইভাবে কিন্তু অনেক কথাই কিন্তু বলে দিয়ে গেছেন। কোথায় না, ওই ডিসমেনোরিয়া চ্যাপ্টারে, ডিসমেনোরিয়া কলামে, মেনস্ট্রুয়েশনের পেইনফুল দিয়ে যেটা করছে সেখানে ডিসমেনোরিয়া। কিন্তু এবার দেখুন, তার 2-3 পাতা পরে একদম পরিষ্কার পাতা খুলে বলে দিচ্ছি, 733 পাতায় দেখুন লেখা আছে ফিমেল জেনাইটালিয়া, পেন, ইউটেরাস। এবার ইউটেরাসের ব্যথাগুলো যদি ডিসমেনোরিয়ার অন্যতম কারণ হয়, তাহলে কিন্তু আপনি এই মেডিসিনগুলোকে ফলো করুন। এবার আবার বলছি, যদি ওভারি সংক্রান্ত যদি ডিসমেনোরিয়া হয়, তাহলে কিন্তু তার পরের পাতাতে এবার বলে যাচ্ছেন যে ওভারিতে যদি কোনো প্রকার ইনফ্লামেশন হয়, তার জন্য যদি ডিসমেনোরিয়া হয়, তাহলে কি ধরনের ওষুধগুলো হবে। আসলে আমাদেরকে রোগটাও জানতে হবে, চরিত্রটা জানতে হবে, আমাদের মেডিসিনটাও জানতে হবে, পেশেন্টের মানসিকতাও জানতে হবে। সবকিছু নিয়ে যদি আমরা একটা পূর্ণাঙ্গ হোমিওপ্যাথির কথা ভাবি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পাবো। এখানে ওষুধগুলোতে যাওয়ার আগে আমি যখন এতখানি একটা কথা বলে ফেললাম, আর একটা কথা বলছি। অনেকে বলেন যে না, টোটালিটি করে আমরা কেন দেখবো, এটা তো একটা শুধু সিন মাত্র সিনটা, আমরা টোটালিটি করে যেটা হবে আমরা সেটাই ধরবো। হাজারবার সত্য। এখানে কিন্তু একটা ছোট্ট জায়গায় আমি বলবো, আচ্ছা টোটালিটি করে যদি আর্নিকা আসে, আপনি কি আর্নিকা দেবেন? আপনি বলবেন হ্যাঁ স্যার নিশ্চয়ই দেবো, যেহেতু টোটালিটি করে এসেছে। ভাই, টোটালিটি মানে কিন্তু অঙ্কের যোগফল নয়। টোটালিটি মানে হচ্ছে তার ভিতরে একটা দর্শন থাকবে, তার ভিতরে একটা ফিলোসফি থাকবে, পেশেন্টের মাইন্ড থাকবে, পেশেন্টের সাইকোলজি থাকবে, এবং এমন অনেক কিছু থাকবে যেটা নাকি এই পরিস্থিতিতে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখবেন এই এই কি বেশ কি আলোচনা হচ্ছে, ডিসম্যানোরিয়া। ডিসম্যানোরিয়া সম্বন্ধে যতগুলো বোল্ড মেডিসিন মানে হচ্ছে পলিক্রেস্ট মেডিসিন এসেছে, দেখবেন সবকটাই কিন্তু জেনাইটাল অর্গানে বেশি কাজ করে। একদম সুন্দরভাবে খেয়াল করে দেখুন, এখানে যতগুলো মেডিসিন ডক্টর কেন্ট এখানে নথিভুক্ত করেছেন, তার বেশিরভাগই কিন্তু জেনাইটাল অর্গানে কিন্তু সব থেকে বেশি কাজ করে। আমার এটা বলার মানে এইটাই হচ্ছে যে আমরা যেন স্ফেয়ার অফ অ্যাকশনকে, স্ফেয়ার অফ কি বলবো, হ্যাঁ, একটা মেডিসিন কোন অঙ্গে বেশি কাজ করে সেই জায়গা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। যদি 4টে মেডিসিন আসে, যদি আর্নিকা আসে, তাহলে আমি আর্নিকার কথা ভাববো যদি তার স্পর্শকাতরতা বা সেই কি বলবো এই আমাকে ছুঁচ না আমার লেগে যাবে সেরকম থাকে। যদি ডিপ্রেশনের কথা থাকে, তাহলে আমরা নিশ্চয়ই অরামের কথা ভাববো। যদি তার ইনডিফারেন্সের কথা থাকে, আমরা নিশ্চয়ই তার সিপিআর কথা ভাববো। সে যদি ম্যাক্সিমাম কি বলবো তো কি তার সেক্সুয়াল অ্যাপেটাইট এক্সেস হয়ে গিয়ে থাকে, আমরা নিশ্চয়ই তাকে প্লাটিনার কথা ভাববো। তাহলে শুধু মেডিসিনের রুব্রিক গুলো পেলেই আমাদের লাফিয়ে উঠবো না, সেইখান থেকে আমাদের অ্যানালিসিস করে বেরোতে হবে যে ওই পার্টিকুলার ডিসমেনোরিয়ার পেশেন্টটার কি ধরনের চিকিৎসা করলে, এবং চিকিৎসায় ব্যর্থ হলে আমরা কি ধরনের মার্জোমেটিক মেডিসিন আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেব, সেইটা পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে আমরা সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমি বলতে চাইছি যে জেনাইটালিয়া, ইউটেরাস থেকে যে সকল মেডিসিন গুলো খুব গুরুত্বপূর্ণ আসে, তার ভিতরে আমরা কি দেখব, যে ফ্লো অফ অ্যাবডোমেন অ্যামিলারেশন। এটা তো একদম পৃথিবীর বিখ্যাত একটা লক্ষণ যে ডিসচার্জ শুরু হয়ে গেলেই তার সমস্ত ধরনের কষ্ট কমে যায়। সেটা কানের ডিসচার্জই হোক, চোখের ডিসচার্জ হোক, শরীর কাশির হোক, কাশির হোক, হ্যাঁ, ইভিন কি বলবো
যেটা ডিসমেনোরিয়া নিয়ে বড় মানে ক্লাস হচ্ছে বলছি, সেই ডিসমেনোরিয়ার তো 1 নম্বর মেডিসিন হচ্ছে ল্যাকেসিস। যদি দেখা যায় যে তার সমস্ত কষ্টগুলো চলে গেল, কখন না যেই মাত্র ডিসচার্জটা স্টার্ট হয়ে গেল। এইখানে কিন্তু জিঙ্কের সাথে একটা মজার ব্যাপার আছে। জিঙ্কেও কিন্তু জিঙ্কা মেটালিকামেও সমস্ত কষ্টগুলো চলে যায়, কিন্তু পিরিয়ডটা বন্ধ হয়ে গেলে আবার কিন্তু জিঙ্কের ক্ষেত্রে ওই ব্যথাটা ফিরে আসে। আর জিঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নার্ভের মেডিসিন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রচন্ড পরিমাণে দুর্বল রোগী থাকে, ল্যাকেসিসও দুর্বল। আর একটা ব্যাপার থেকেছি, জিঙ্কেসিস বিখ্যাত সে লক্ষণ যে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি তার একটা পা নড়ে বা একটা পা টেনে নেয়, এরকম বিভিন্ন বই বিভিন্ন রকম ব্যাপার আছে। আলটিমেট আনকনসিয়াসলি কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গে নাড়ানোর কথা কিন্তু এই জিঙ্কে বলা আছে, যেখানে ল্যাকেসিসে বলা আছে শুধুমাত্র জিভটা তার প্রোট্রুটেড হয়, টুকটুক করে বেরিয়ে আসে এবং সাপের মতো হবে। এই যে জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে। আর একটা দেখুন, আমরা কি বলি ব্যথাটা কিরকম, 4টে কোয়ালিটির ব্যথা তো সে পৃথিবী বিখ্যাত, আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে তো একদম সবাই আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি কি ব্যথা হঠাৎ আসবে হঠাৎ চলে যাবে, ব্যথা হঠাৎ আসবে ধীরে ধীরে যাবে, ব্যথা ধীরে ধীরে আসবে ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে আসবে হঠাৎ করে চলে যাবে। এই 4টে ঘটনাও যদি আমরা এই ফিমেল জেনাইটেলিয়ার এই ডিসমেনোরিয়াতে যে আমরা পাই, আমরা কিন্তু ইজিলি গ্র্যাজুয়ালি অ্যান্ড কাম সাডেনলি গো হিসেবে যা কিছু আছে, দেখুন প্লাটিন আছে, স্ট্যানাম আছে, আমরা খুব ভাববো জার্কিং এ যদি বা যার যদি খুব অ্যাগ্রাভেশন হয়, মানে সামান্য নড়াচড়ায় যদি তার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, তাহলে আমরা বেলেডোনা আছে, ল্যাকেসিস আছে এবং লিলিয়ার টিগের মতো 3টা বিখ্যাত পলিক্রেস্ট মেডিসিন আছে আমরা ভাববো। যদি ব্যথা ডাউনওয়ার্ড মোশনে হয়, অ্যাম্ব্রাগ্রেসি আছে, ফেরামফাসের কথা ভাববো। পিরিয়ডের আগে যদি ব্যথা এসে থাকে, তাহলে ক্যালকেরিয়া ফস, কোলোফাইলাম, ক্যালিকার, পালসেটিলা, সিপিয়া, আমি প্রত্যেকটা কিন্তু ফার্স্ট গ্রেড বলছি এবং বই খুলেই বলছি। যদি ডিউরিং ওই সময় যদি ব্যথা হয়ে থাকে, তাহলে বেলেডোনা, ক্যালকেরিয়া কাপ, নাক্স, পালস, এইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। আর যেহেতু রেপার্টরি মুখস্থ করার কোনো প্রশ্ন নেই, রেপার্টরি আমরা রুগীর সামনে খুলে রেখেই আমরা যেহেতু এগোই, আমাদেরকে কিন্তু ইজিলি আমরা সেই জায়গায় পৌঁছে যাব। এবং আমরা দেখে নেবো, আমার বলার উদ্দেশ্য কি, যে আমি ডিসমেনোরিয়ার যখন রুগী পাবো, আমি কোন পার্টটা আমি খুলবো, আমি সেটা আপনাদেরকে বলে দিলাম। শুধু একমাত্র ফেসে একটা জায়গায় ডিসমেনোরিয়ার ডিসকালারেশন ডিউরিং, ওইটাই হচ্ছে জ্যান্থোজাইলাম আছে। আদারওয়াইজ যে সকল পলিক্রেস্ট মেডিসিন গুলো আমরা পাচ্ছি, সেটাকে কিন্তু আমরা সবসময় সর্বতোভাবে অবশ্যই আরেকটু মাথা ঘামিয়ে যে মেডিসিনটা তার জন্য উপযোগী, সেই মেডিসিনটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে আস্তে আস্তে এগোতে হবে। এই হলো আমার আজকে ডিসমেনোরিয়া বলা।